দু চার কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। শিল্পের বহুমুখী চর্চার মধ্যে তিনি ডুবিয়ে রাখেন নিজেকে। অবশ্য শিল্প চর্চার এই স্বচ্ছন্দ পরিসরে বিচরণ করতে করতে তিনি কোথাও ভুলে যান না তার পরিবারকে, তার বাবার অবদানকে, যিনি একসময় শিলচর থেকে বরাবরের মতো কলকাতায় এসে ছাতার মতো আগলে রেখেছিলেন আদরের ছোট কন্যাটিকে। দীর্ঘ জীবনভর গীতা ভট্টাচার্য ছবি এঁকেছেন নানা ধাঁচের। কখনো বিষয় হিসেবে উঠে এসেছে গভীর কোনো অন্তর্ঘাত, কখনো বা বিমূর্ততা, আবার কখনো বাস্তবমুখিতা। দেশে বিদেশে স্বীকৃতও হয়েছে সেসব শিল্পকর্ম। বিশেষত তাঁর আঁকা জীবন তৃষ্ণা বা মা শারদা ও ভগিনী নিবেদিতার পোর্ট্রেট ছবিটির সমাদরের কথা বলতেই হয়। তবে তিনি বরাবরের আড়াল প্রিয়। গভীর ভাবনায় মগ্ন তার মন আর অন্তর্ভেদী দৃষ্টি গীতা ভট্টাচার্যকে দিয়েছে শিল্পের নিজস্ব দর্শন। যে কোনো ছবি যখন করা হবে একটা সেন্টার অফ ইন্টারেস্ট আছে। তা প্রথম আমরা করি কি, সেই অ্যাটমসফিয়ারটা আগে তৈরি করি। তৈরি করে যে সেন্টার অফ ইন্টারেস্টটা থাকবে তাকে আমরা মানে ডেভেলপ করব একদম শেষের দিকে। আর এই যে তারপিনটা, এটা খুব অল্প, মানে একদম তারপিন রংটাকে গলিয়ে দেয়। আমরা তারপিন দিয়ে ব্রাশ পরিষ্কার করি, প্যালেট পরিষ্কার করি তারপিন দিয়ে। আর্ট কলেজ থেকে পাশ করে বেরোনোর পর কর্মজীবনে তখন তিনি সিংহীবাগানের স্কুলে শিক্ষকতা করছেন। এই সময়ই একদিন সরস্বতী পুজোর সাজসজ্জার সময় ঘটে গেল একটি দুর্ঘটনা। কিন্তু সেভাবে কাউকে কিছু না জানিয়েই যন্ত্রণা চেপে আসন্ন প্রদর্শনীর কথা মাথায় রেখে এঁকে ফেললেন দাদুর প্রতিকৃতি। আশ্চর্য বাস্তবধর্মী সেই ছবি তাকে এনে দিল কিংবদন্তি শিল্পী অতুল বসুর দরাজ শংসাপত্র। শুধু সেটুকুই নয়, সে ছবি দেখে তার দিদিমাও তাকে পাঠিয়েছিলেন একটি আদর মাখানো চিঠি। যে কোনো লাইনে গভীর মনোযোগ, গভীর সাধনা, গভীর কনসেন্ট্রেশন মানুষকে সাকসেসের দিকে নিয়ে যায়। কারণ সেই মন তখন বাইরের মন থাকে না, ভেতরে আমাদের একটা মন আছে, চিন্তা করলে ও হেল্প করে। আমরা ওই হেল্পটা চাইবার আগেই চঞ্চল হয়ে যাই, ডিস্টার্ব হয়ে যাই। তখন আমি দেখলাম যে ওই ছবিটা যখন করছে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থেকে আমি কালারে যাচ্ছি, রং মাংস সব কিছু আসছে, আমি আনছি, আর আমার মধ্যে যেন কীরকম একটা দুলনি হচ্ছে, কীরকম একটা দুলনি হচ্ছে।
মনে হচ্ছে যেন কে রং আনছে, কি দিচ্ছে, এই করে করে কিন্তু এই দাদুর ছবিটা করি। আমার প্রফেসর বললেন এইটা তুমি বিড়লাতে কম্পিটিশনে দিয়ে পাঠাও। তারপরে বিড়লাতে দিলাম, তখন বিড়লা থেকে চিঠি এলো, তুমি অমুক তারিখে আসো প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য, বাড়ির পরিবারের লোকজনদের নিয়ে আসবে। তা আমি গেছি দাড়ির দা, তিনি বললেন যে তোমার ছবিটা খুব ভালো হয়েছে। আমি বলে আপনাদের ভালো লেগেছে? তাই খুব ভালো। বলে আমাদের কি ভালো লাগবে, তোমার কে প্রাইজ দিয়েছে জানো, মেডেল দিয়েছে তোমাকে। বলে কে? বলে অতুল বোস। অতুল বোস? ওরে সর্বনাশ, মানে ভারতের বিখ্যাত পোর্ট্রেট পেইন্টার। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন ড্রয়িং কাকে বলে বলো। আমি ড্রয়িং কাকে বলে, ও তো ড্রয়িং করে, ড্রয়িং কাকে বলে তো জানি না। আর কোনো মাস্টারমশাইও বলেনি। তখন আমি বললাম যে স্যার কেউ তো বলেন ড্রয়িং কাকে বলে। ড্রয়িং হলো যে জিনিসটা দেখছি সেইটাকে দেখে দেখে আঁকা। কি দেখে আঁকবে? না দেখে যে বস্তুটা সেইটা দেখে আঁকবো, সেই বস্তুটার কোন জায়গাটা দেখে আঁকবে বলতে পারছি না। তখন বললেন জেনে রাখো, ড্রয়িং মানে হলো আলো আর ছায়া যেখানে মিট করছে ওই লাইনটাকে এঁকে দেয়া। কলেজ থেকে ফিরে আমার কথা হলো কোনো রকম একটু খাবার টাবার খেয়েই স্টুডিওতে চলে যাও, আর গিয়ে তারপরে তোমার ছবি আঁকো, যা কিছু করো। তা তো লোডশেডিং, পড়াশোনা তো বন্ধ, ছবি আঁকা তো দূরস্থ। তা মোমবাতি জ্বালিয়ে কী করবো, অন্ধকারে তো থাকা যায় না, একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছি, কাজ নাই কর্ম নাই। দেখছি কি জানো, একটা ছোট্ট মোমবাতি, এই ঘরটা অন্ধকার ছিল। তা এই অন্ধকারটা, এই ছোট মোমবাতিটা কিন্তু আমাকে একটু অন্ধকারে আলো দিল। কিন্তু ও কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা আলো দিচ্ছে, ও নিজে কিন্তু গলে 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 শেষ হয়ে যাচ্ছে। তা আমি বললাম দেখো কাণ্ড, আমার জন্য ওর মানে ক্ষয়ে যাওয়া। তা একটা ছবি করি না কেন? তখন আমি ভাবলাম আচ্ছা, একটা মোমবাতি যে কোনো মানুষ সে সঙ্গে তাকে তুলনা করা যায়। যেমন ধরো মানুষ যখন জন্মালো তখন কি হলো, বাবা মার যে অন্ধকার পিরিয়ডটা টাক করে একটা আলো জ্বলল। এই যে ছোট্ট বাচ্চাটা জ্বলল, ও বড় হচ্ছে, ও আলো দিচ্ছে। এখন দিতে 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 বড় হচ্ছে, প্রথম মা বাবাকে আলো, তারপরে পরিজনকে আলো, তারপরে যদি ট্যালেন্টেড হয় নিজের শহরকে আলো, আরও বড় হলে দেশকে আলো, আরও বড় হলে পৃথিবীকে আলো দিচ্ছে। কিন্তু সে আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে চিন্তাটা তো ভালো, তাহলে একটা মানুষের সঙ্গে মোমবাতির তুলনা করি। তো আঁকতে যাচ্ছি, তখন ভাবলাম মেন অ্যান্ড ওমেন এর মধ্যে মোমের সঙ্গে কাকে তুলনা করা যায়। তা অনেকে বলে গেছেন মোমের মতো শরীর, মোমের মতো জীবন নারীকে, নারীর শরীর হলো মোমের মতো। তো পুরুষকে বলেনি মোমের মতো, তাহলে দরকার নাই পুরুষ বাদ, এইবার নারীকে নিয়ে আঁকবো। তা ছবির নাম হয়েছিল ক্যান্ডেল লাইক লাইফ। এই ছবিটার নাম সানসেট অ্যান্ড এগোনি। তা আমরা সকলে সূর্যাস্ত দেখতে খুব ভালোবাসি, যে সূর্য কিভাবে শেষ দিগন্তে বসে খেলা করে,
আলো ছায়া রক্তিম মন ভরিয়ে দেয়। কিন্তু এই ভালো লাগাটা কি আমাদের জীবনের সব সময় সানসেট দিতে পারে? আমার মনে হয় না। কারণ এই যে সূর্য উদয় হলো, তারপরে মধ্য গগনে গেল, তারপরে সে পাটে বসবে। মানুষের জীবনও তেমনি, প্রথম সূর্য উদয় হলো, চলতে আরম্ভ করলো, মধ্য গগনে গেল, তারপরে সে একদম শেষের দিনে চলে গেল। কিন্তু এই যে সূর্য উদয়ের থেকে যদি সচেতন না হয় যে সূর্য কিন্তু পাটে বসবে, তেমনি মানুষের জীবন যদি সুন্দর করে মধ্য গগনে সুন্দর করে প্রস্ফুটিত না করে, যে যে লাইনে আছো যদি না করে, তাহলে শেষ বেলা তার ওই আফসোস হবে যে আমার শেষ দিনটা অত্যন্ত নিরানন্দ, আনন্দমুখর নয়। এই জন্য এই ছবিটা এঁকেছি। চারদিকে একটা হাহাকার, মানে যেন আর্তনাদ করছে যে ওইখানে একটা মুখ আছে, ওই যে ওইখানে একটা চোখ আছে, ওইখানে একটা নাক আছে, আর এটাকে দুটো হাত মনে করলে তাহলে সূর্যকে বলছে এখনই ডুবো না। ছোটোবেলা থেকে কিন্তু খুব একটা মানে আত্মীয় স্বজনের বাড়ি ছাড়া আমি খুব দেশভ্রমণ করিনি, কারণ আমি বাবা মা ছেড়ে কোথাও বেশি যাওয়া হতো না। তাও দুই একবার আমরা গেছি। ভুবনেশ্বরের যে মন্দির, কোণারকের যে মন্দির, তারপরে যে পুরীর মন্দির, এইগুলির মধ্যে আমার ওই আর্কিটেকচারের যে কায়দা কানুন আর তার ভেতর থেকে যে আলো ছায়ার খেলা, ওতে মনে হয় যে আমরা যদি কষ্ট করে ওই সিঁড়ি বেয়ে বেয়ে যদি ওইখানে যেতে পারি, তাহলে এমন একটা পাওয়ার আমি পাবো, সে যে কোনোই হোক, শিব হোক, তারপরে যে কোনো তোমার হোক, ভগবান হোক, নারায়ণ হোক। কিন্তু শুধু ওই নারায়ণের মূর্তি, শিবের মূর্তিটাই শেষ কথা নয়। আমার কাছে ওই মন্দিরের যে মানে আলো ছায়ার খেলা, তাদের যে স্ট্রাকচার আমার খুব ভালো লাগতো। ওই ছবিটা ওই রকম, যে একটা স্বর্গীয় আলো এই যে স্ট্রাকচারের মধ্য দিয়ে যেন বলছে যে হ্যাঁ, এইখানে শান্তি আছে। কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের আর এক উজ্জ্বল কৃতি অশেষ মিত্র ছিলেন সুদক্ষ প্রতিকৃতি শিল্পী ও ভাস্কর। এদেশে তো বটেই, একসময় বিদেশেও আয়োজিত হয়েছিল তার একক চিত্র প্রদর্শনী। তার ভাস্কর্যের কাজ শোভা পেয়েছে রামকৃষ্ণ মিশন, হলদিয়ার সিপিটি পার্কের মতো জায়গায়। তবেই প্রচারমুখিতার আলোর ঝলকানি থেকে শত হস্ত দূরের এক নিভৃত কোণে শিল্পচর্চা পছন্দ ছিল তাঁরও। আমার সঙ্গে অশেষ মিত্রের বিয়ে হয়। অশেষ মিত্র আমি বলবো ভারতবর্ষের মধ্যে মানে অয়েল পেন্টিংয়ের সবচেয়ে বড় মাস্টার এবং অত্যন্ত নিজেকে গুটিয়ে রাখা মানুষ একজন, কিন্তু অসাধারণ সমস্ত পোর্ট্রেট এবং অসাধারণ সমস্ত ছবি আছে। উনি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতেন না, উনি উপযুক্ত স্টুডেন্ট তৈরি করার জন্য ওনার প্রচণ্ড একটা নেশা ছিল, যে ভালো যারা তাদেরকে উনি প্রাণ দিয়ে শিখিয়েছেন এবং অনেককে শিখিয়েছেন। অনেকে ওরা জীবনে প্রতিষ্ঠিত,
উনি যে শিক্ষাটা উনি ক্যানভাস তৈরি করা পর্যন্ত আমাদের শিখিয়েছেন, কি করে ক্যানভাস তৈরি করতে হয়। তা ক্যানভাস তৈরি করতে হলে একটা প্রথম তো কাঠের ফ্রেম, তারপরে ক্যানভাস কাপড়, ক্যানভাস মানে এক ধরনের কাপড়, ওটাকে আমরা ক্যানভাস বলি। তো ওটার মধ্যে গ্রেন আছে, হালকা, মিডিয়াম, একটু মোটা। তো গ্রেন দিয়ে কাঠের ফ্রেমের মধ্যে খুব টাইট করে ফিট করতে হয়। এইটা ফিট করার পরে একটা গ্লু লাগাতে হয়। কেন? একটা বাইন্ডিং ছাড়া অয়েল যে কালারটা ওটা ক্যানভাসের মধ্যে থাকবে না। আবার আছে যে পেছন দিক থেকে এয়ার যেমন দরকার, কিন্তু আবার বেশি যদি এয়ারের মধ্যে ময়েশ্চার থাকে তাহলে ওই ময়েশ্চার গিয়ে ছবিকে ফাঙ্গাস হয়ে ছবি ড্যামেজ হয়ে যায়। কাজে ক্যানভাস তৈরিটাই হলো পেইন্টিংয়ের প্রথম একদম সাংঘাতিক দরকারি শিক্ষা। আমরা যে সমাজে জন্মেছি বা আমাদের ভারতবর্ষের কিছু কিছু খুব কম পরিবারই আছে যে নারী স্বাধীনতা, তা নারীরা প্রচণ্ড একটা অনুশাসনের মধ্যে ছোটোবেলা থেকে বড় হয়। আর আরেকটা হয়েছে কি, কুসংস্কারাচ্ছন্ন আমাদের সমাজ। তো এই যে অন্ধকার একটা সমাজ, তার জন্য ওই যে পেছনের সমুদ্রটা না, এটা ব্ল্যাক সি, কালো রং, মানে এটা হলো অন্ধকারাচ্ছন্ন সমাজ, ওকে সিম্বল করেছি। তার মধ্যে একটা পাথর আছে, বিরাট পাথর, এটা হলো অনুশাসন। জগদ্দল পাথরের মতন আমাদের সমাজে প্রাচীনকাল থেকে হয়েছে, নারীরা কিচ্ছু করবে না, তারা জন্মাবে, খাবে দাবে, সংসার করবে, তাদের ছেলে মেয়ে হবে, এই হলো তাদের জীবন। কিন্তু তারা যে কত ট্যালেন্টেড আমাদের প্রাচীনকালে আমরা জানি, পড়ে দেখেছি যে খনা, গার্গী, মৈত্রেয়ী, ওরা কী ধরনের ট্যালেন্টেড মহিলা ছিলেন। পরবর্তীকালে আমাদেরই সমাজ এই নারীদের আবার অন্ধকারের যুগে নামিয়ে এনেছিল। কিন্তু প্রত্যেকটা নারীর মধ্যে অতৃপ্ত একটা বাসনা থাকে, আমি এটা করব, আমি এটা পারি, এটা করতে পারি। এই ইচ্ছা ডানা, ইচ্ছা মানে পাখি হয়ে তো আমরা উঠতে পারি না, পাখির ইচ্ছা হয় আমি এখান থেকে ওখানে চলে গেলাম। আমার তো ডানা নাই, কিন্তু আমার ইচ্ছার একটা ডানা আছে, আমি উঠতে চাই, মানে ইচ্ছার জোরে আমি উড়ে যেতে চাই। তখন কিছু কিছু ট্যালেন্ট বা মহিলারা এই অস্বীকার করে, অন্ধকার তোমার এই সমাজকে ডিনাই করে, সমাজকে তার অনুশাসন থেকে মুক্ত করে কিছু কিছু তারা সহস্র ডানা মেলে উড়ে যায়। এই ছবিটা হলো যে আমার জামাইবাবু খুব অল্প বয়সে মারা যান, 40 বছর বয়সে, এবং তার দুটো সন্তান, প্রথম 9 বছর ছিল আর ছোটোর 2.5 বছর। এই মৃত্যুটা আমাদের বাবা মা, আমরা 2 বোন, আমাদের সাংঘাতিক, বিশেষ করে আমি সহ্যের বাইরে চলে গেছিল, সহ্য করা যাচ্ছে না। যাই হোক, পরবর্তী অধ্যায়ে যখন মনে হলো যে এই মৃত্যুটা মানুষ কিছুতেই মানতে চায় না, ছাড়তে হয়, কিন্তু যতক্ষণ মানে বডিটা থাকে ততক্ষণ
খালি মনে হয় যদি প্রাণটা ফিরে আসে তাহলে ও জেগে উঠবে। এই করেই আমাদের লড়াই চলে, কিন্তু শেষ পর্যন্ত রাখা যায় না। এই ছবিটা হলো তার, যার স্বামী চলে গেল, তার জীবন থেকে সমস্ত আলো, সমস্ত রং সরে যাচ্ছে। এই ছবির মধ্যে দুদিকেই দেখা যাচ্ছে রেড সরে আছে, মধ্যেখানে একটা হোয়াইট স্পেস ওকে ঘিরে ধরেছে, কোলে তার বডিটা রাখা আছে, সোলটা বাইরে চলে যাচ্ছে, কিন্তু তার এখনও তাকে ছাড়তে ইচ্ছে নাই। সোলটাকে ফিরে আসলে আবার তার রং ফিরে আসবে, আবার তার আনন্দ ফিরে আসবে। তা এই যে তৃষ্ণা, জীবন তৃষ্ণা ছবিটার নাম। মূর্তি গড়া বা ভাস্কর্যের কাজে তার শৈশব আগ্রহ, কিন্তু ঘটনাচক্রে বিদ্যায়তনিক স্তরে ভাস্কর্য শিক্ষার সুযোগ গীতা ভট্টাচার্য পাননি। সে শিল্পচর্চার সুযোগ আসে অনেক পরে। নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন চত্বরে রামকৃষ্ণ বিবেকানন্দ সংগ্রহশালার গায়ে রিলিফ স্কাল্পচারের কাজ করতে গিয়ে আজীবন শিল্পমুখী তার মন। সে কাজেও দেখিয়েছেন অদম্য নৈপুণ্য। নরেন্দ্রপুরে ছিলেন, টিচার ছিলেন অশেষ মিত্র, আগে আর্ট কলেজে আসার আগে। তাই একবার রামকৃষ্ণ বেলুর মঠ ঠিক করলো যে তারা তাদের যে হয়েছে মিউজিয়াম হলটা হয়েছে, তার বাইরে বিরাট বিরাট প্যানেল তৈরি হয়েছে, ওইগুলি তারা ডেকোরেট করবে রিলিফ স্কাল্পচার দিয়ে। সাবজেক্ট হবে শ্রীরামকৃষ্ণের জন্মের সার্থকতা। একদিন আমিও গেছি, ও গেছে, বিবেকানন্দর একটা হেড উনি বানাচ্ছেন। তাও অশেষদা এসে একটু দেখবেন, গীতাদিকেও সঙ্গে আনবেন। আমার যে কোনো জিনিস দেখে না আমি ভুলটা ধরতে পারি, তো ও এটা ভালো করে জানে। তো ও ঘুরিয়ে ফিরিয়ে এরকম করে দেখাচ্ছে আমাকে, আমি আবার বাইরের থেকে ইশারা দিয়ে বোঝাচ্ছি। তখন তুষার মহারাজ ঘরের ভেতর থেকে এটা দেখেছেন যে আমি বাইরের থেকে এরম এরম করছি, আর উনি আবার ভেতর থেকে এরম করছেন। বাইরে এসে এটা কি হচ্ছে গীতাদি? আমি বললাম কেন, কি হচ্ছে কি? ভেতরে আসুন। আমি বললাম না মহারাজ, আমি ভেতরে যাব না। তখন তুষার মহারাজ বুঝেছেন, বললো আমি বলছি গীতাদি, আমার মা আসেন, এই বারান্দায় এই চৌকিতে বসেন, আপনি আমার মাতৃসমা, আপনি, আমি বলছি আসুন। তখন আমায় নিজে বলল মহারাজ বলছেন আসো। তা আমি গেছি। তা আমি যে গেছি, ও চেয়ার ছেড়ে বলেছে এবার তুমি দেখো। তখন আমি বসে বসে ওটাকে করেছি। ওই থেকে তুষার মহারাজের কাছে আমার মানে ইন্ট্রোডিউস। আর তুষার মহারাজ আমাদের বাড়ি আসতেন, তুষার মহারাজকে দিয়ে ঠাকুর বললেন, আর আমি তো লাফিয়ে উঠেছি। কেউ বলে না আমাকে স্কাল্পচার করতে, আমি পারি। তারপর বললো মহারাজ আমি করব, আমি করব। এই হলাম আমি ঈশ্বরে বিশ্বাসী। ঊনবিংশ শতাব্দীতে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, এই হলো আমার সাবজেক্ট। 9 জন গ্রেটম্যান, ওরা নিবেদিতাকে ধরেননি। তখন আমি বললাম যে বেতুন সাহেব যদি শিক্ষার জগতের অগ্রণী, তাহলে নিবেদিতা নয় কেন? নিবেদিতা মেয়েদের ভিক্ষে করে করে বাচ্চাদের এনে এডুকেশনের স্টার্ট করিয়েছিলেন। এই যে আমরা আগে ইতিহাসেও পড়েছি যে এক একটা সময় আসে যারা রাজ্য আক্রমণ করে ধ্বংস করে দেয়। এই যে ধ্বংস করে দেয় একটা সমৃদ্ধ নগরী, তার যে কঙ্কাল সার তার মাটির তলায়
সমস্ত মানুষের ডেড বডি সব পড়ে আছে, সমস্ত বাড়ি ঘর একেবারে জনশূন্য ডেজার্ট হয়ে পড়ে আছে। এই যে পৃথিবী, এটাও আমাদের মাঝে মাঝে দেখতে হয়, কারণ আমরা শান্তি যে বাণী সেটা আমরা কখনোই মানি না। আমরা যুদ্ধ বিগ্রহ কিছু লোক এত ভালোবাসে, বিশেষ করে আজকাল তো আরও বেড়ে গেছে, যে তোমাকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না। শুধু তাই না, এই যে এই ছবির সঙ্গে মিল হয়, এই যে সম্প্রতি যে ইরান ইরাকের যুদ্ধটা হলো, এই যে মানুষের বিল্ডিং টিল্ডিং ধ্বংস করে দিয়ে তারা যে ধ্বংসস্তূপ পরিণত করলো, এটাও আমাদের জীবনে এসে দেখা দেয়। এটার থেকেও মুক্তি পাওয়ার জন্য মানুষকে সচেষ্ট হতে হবে। ডেজার্ট সাদা কালোর সেই দুনিয়া, যা লেখানে ইতিহাসে অতীত ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়।